রাজনীতির নতুন মেরুকরণে আলোচনা ইসলামপন্থীদের এক ব্যালটের ভাবনা ব্যর্থ হতে চায় না জামায়াত। সমমনাদের সঙ্গে আলোচনায় এনসিপি। সমমনা যারা আছি তারা সবাই মিলে আমরা একটা ইলেকশন সুষ্ঠু করার জন্য আগে ঐক্যবদ্ধ হব। মধ্যপন্থী দলের নেতৃত্বে সেখানে ধর্মীয় দলগুলোও থাকলো, অন্যান্য দলও থাকলো, সেটাও একটা বিবেচনায় রাখা যেতে পারে। গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে যদি অন্যান্য দলগুলো আমাদের সাথে একমত হয়, জোটে রূপান্তর হইতে পারে। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কমছে আমদানি রপ্তানি, অর্ধেকে নেমেছে পণ্যবাহী ট্রাক চলাচল, ভারতীয় নিষেধাজ্ঞা আবহাওয়াকে বুঝছে কর্তৃপক্ষ। জনবল আর অর্থ সংকটে সিলেট সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রমে নিয়ে গতি বাড়ছে, ডেঙ্গুতে আক্রান্তের ঝুঁকি, নিয়মিত অভিযান পরিচালনার তাগিদ। মন্দার কবলে কানাডার চাকরির বাজার, মার্কিন শুল্কের প্রভাবে কাজ হারিয়েছেন 50,000-এর বেশি, আরো 1.5 লাখ কর্মহীন হয়ে পড়ার শঙ্কা। এবং এশিয়া কাপে বর্তমান স্কোয়াড নিয়ে ভালো সম্ভাবনা দেখছেন পাইলট, দক্ষ ক্রিকেটার তৈরির তাগিদ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি মশিউর অনেক। সংস্কার কিংবা জুলাই সনদ ঘিরে রাজনীতির নতুন মেরুকরণে শেষ পর্যন্ত কি জোট রূপ নিবে কিনা সে নিয়ে যেমন রয়েছে প্রশ্ন, আবার উল্টো দিকে বিএনপির বিপরীতে শুধু ইসলামপন্থীরাই কি জোটবদ্ধ হবে? এসব সমীকরণে জোটের রাজনীতিতে আগের মতো ব্যর্থ হতে চায় না ইসলামী আন্দোলন। জামাত বলছে রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন দুটি প্রক্রিয়ায় খোলা রেখেছে তারা। এদিকে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে আগ্রহী নয় এবি পার্টি, আর এনসিপি বলছে এই মুহূর্তে নতুন সংবিধান নিয়ে কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা করছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় ইসলামপন্থীদের রাজনৈতিক জোট। এ নিয়ে নানা বক্তব্য, মতামত উঠে আসছে বিভিন্ন সভা সমাবেশে। আলোচনায় ইসলামপন্থী দলগুলোর সব ভোট এক ব্যালটে আনার বিষয়টিও। যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে। ধর্মীয় মতভেদ ভুলে ভোটের মঞ্চে এক হতে চায় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। এছাড়াও জোটের আলোচনায় আছে বেশ কয়েকটি ইসলামিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় জনমনে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, তাই আগের মতো জোটের রাজনীতিতে এবার ব্যর্থ হতে চান না তারা। বিএনপির পরে দেখেন ধারাবাহিকভাবে 2, 3, 4 সিরিয়ালে আছে ইসলামী সংগঠনগুলো। এখন ইসলামী সংগঠনগুলোর দিকে মানুষের প্রত্যাশা বেশি। এখন এককভাবে কোনো ইসলামী সংগঠন আসলে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থানে নেই, এটা আমরা সবাই বুঝি। এই জন্যে আমরা মানুষের এই যে প্রত্যাশাটা এটা রিয়ালাইজ করেই আমরা সকল ইসলামী সংগঠন আমরা চিন্তা করছি আগামী নির্বাচনে যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করা যায়। তবে এই মুহূর্তে রাজনৈতিক জোটের বিষয়ে না ভাবলেও গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের বিষয়ে কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা চলছে তাদের। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সে সংকট সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে অনেকগুলো দলের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আলাপ আলোচনা করেছি। সেই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে যদি অন্যান্য দলগুলো আমাদের সাথে একমত হয়, তাহলে আমরা একসাথে আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে সেটা জোটে রূপান্তর হইতে পারে। এদিকে ঐক্যমত্য কমিশনে প্রধান সংস্কার নিয়ে ঘোষিত জোট না হলেও অনেকটা মেরুকরণ হয়েছে বলে দাবি করেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন যেই প্রক্রিয়ায় হোক, সে ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে জামাত। সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সেই জায়গায়ও ঘোষিত জোট না হলে অনেকটা মেরুকরণ হয়েছে। সমমনা যারা আছি তারা সবাই মিলে আমরা একটা ইলেকশন সুষ্ঠু করার জন্য আগে ঐক্যবদ্ধ হব, তারপরে নির্বাচনী বিষয়গুলো আমরা আলাপ আলোচনা ভিত্তিতে নির্ধারণ করব।
তবে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে অনাগ্রহী এবি পার্টি। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে মধ্যপন্থী ও জুলাই আকাঙ্ক্ষা পোষণ করা দলের মধ্যে জোট হলে আগ্রহী তার দল। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা দেখেছি অতীতে কোনো নির্বাচনে ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয় তাদের ইলেকশনের রেজাল্ট খুব ভালো হয় না। বরং ধর্মীয় দলগুলো যদি অন্য মধ্যপন্থী দলের অধীনে জোটে যায় তাহলে তাদের রেজাল্ট ভালো হয়। ফলে ওই রকম কোনো জোট যদি হয় যে কোনো মধ্যপন্থী দলের নেতৃত্বে সেখানে ধর্মীয় দলগুলোও থাকলো, অন্যান্য দলও থাকলো, সেটাও একটা বিবেচনায় রাখা যেতে পারে। রাজনৈতিক জোটের বিষয়টি অস্পষ্ট থাকলেও জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও গণপরিষদ কিংবা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সহাবস্থানে রয়েছে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। সেটা জোটে রূপান্তর হবে কিনা তা হয়তো নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বোঝা যাবে। ওমর ফারুক, এখন, ঢাকা। রাজধানীর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্টারে থাকা 10 থেকে 12 জন কর্মচারী সহ সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত পলাশের ড্রাইভার মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্টারের পাশাপাশি আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা হয়েছে। সোহাগ পরিবহনের মালিক পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে 25 থেকে 30 জন এসে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল থেকে বেলালকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। আনুমানিক 11টার দিকে আমি খবর পাই যে এই রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে, এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে, এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। নতুন অর্থবছরের শুরুতেই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে ধস নেমেছে বাণিজ্যে। সরকারি নিষেধাজ্ঞার সাথে রাজনৈতিক অস্থিরতার ছায়া পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসা আর শ্রমিকদের জীবনে। বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারতের নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে আমদানি রপ্তানি কিছুটা কমেছে। এনামুল হকের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রিপন হোসেন। বেনাপোল বন্দরে গত অর্থবছরে 21,30,000 টন পণ্য আমদানি হলেও এবার তা কমে হয়েছে 20,56,000 টন। একই চিত্র রপ্তানিতেও নেমেছে ধস। এক বছরে কমেছে প্রায় 36,000 মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে 500 ট্রাক পণ্য আসত, এখন তা নেমেছে 300-র নিচে। এমনকি রপ্তানি হচ্ছে আরও কম, 100 ট্রাকেরও নিচে। ভারত রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের রপ্তানি অনেকাংশ কমেছে। এক্সপোর্ট আগে হতো 250, 300, 350 গাড়ি মতন হতো, এখন এটা কমায় অনলি ফর 50 ট্রাকে এসছে। আমদানি রপ্তানি কমায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্দর শ্রমিকরা। সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ও বিধিনিষেধ শিথিল না করতে পারলে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে আরও বড় ধস নামবে। আমদানি অনেক অংশে কমে গেছে। আমার মনে হচ্ছে যে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। অতিরিক্ত শুল্ক নিরূপণ আরোপ করা এবং অন্যান্য বিষয়ে কড়াকড়ি আরোপ করার কারণে ইতিমধ্যে ফল, মাছ সহ বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল ছেড়ে পার্শ্ববর্তী ভোমরায় চলে গেছে। এতে অনেক সিএনডিএফ ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে। অনেক সিএনডিএফের স্টাফ বেকার হয়ে পড়েছে। যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে। বেনাপোল কর্তৃপক্ষ বলছে, বন্দরে আমদানি রপ্তানি কম বেশি হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। বছরের একটা সময় কমে, আবার পরবর্তীতে তা বেড়ে যায়। তবে দ্রুতই বাণিজ্যে গতি ফিরবে বলে আশাবাদী তিনি। 30 সেপ্টেম্বর পর্যন্ত হয়তো একটু কম থাকবে। 30 সেপ্টেম্বর পরে আবার সেই আমদানি রপ্তানি স্বাভাবিক যে ফ্লো, সেটি অবশ্যই হয়ে যাবে বলে আশা রাখি।
গেল ৮ এপ্রিল থেকে ভারত তাদের আকাশপথ ব্যবহার করে বাইরের দেশে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এরপর ১৭ মে আরেকটি নিষেধাজ্ঞায় গার্মেন্টস, তৈরি পোশাক, তুলা, সুতির বস্ত্র, প্লাস্টিক, কাঠের আসবাব ও ফলজাত পণ্য রপ্তানিও নিষেধ করে। এতে দুই দেশের বাণিজ্যে বড় ধস নামে। এখন যশোর। পর্যাপ্ত জনবলের অভাবে সফল হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। নেই এডিস মশার প্রজনন ক্ষেত্র নিরোধে কার্যকর পদক্ষেপও, যার ফলে স্থানীয়দের ঝুঁকি বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগের। যদিও সিটি কর্পোরেশন বলছে আগামী ৩ মাস মশক নিধনের কার্যকর পদক্ষেপ নিচ্ছেন তারা। গুলজার আহমেদের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে সিলেটে মশার উৎপাত তীব্র আকার ধারণ করেছে। নগরবাসীর অভিযোগ, ড্রেন, খালনালা নিয়মিত পরিষ্কারের অভাব ও মশক নিধনের ঔষধ না ছিটানোয় প্রতিনিয়ত বাড়ছে মশা। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় মশাবাহিত রোগে আক্রান্তের পাশাপাশি আছে ডেঙ্গুরও আতঙ্ক। মশাও অতিরিক্ত বাড়ছে, ডেঙ্গু বাড়ছে, চিকুনিয়া বাড়ছে। প্রচন্ড মশা, সন্ধ্যাবারে বাইরে বসা যায় না, ঘরের ভিতরে কোয়েল জ্বালালো, কোয়েলও তো যায় না। আর আয় যায় কিন্তু রেগুলার মশা কোনো ওষুধ মিলে না, অনেক মানুষ বেমারি আছে। এদিকে গত 1 বছরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 17 জন। বর্তমানে হাসপাতালটিতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি না থাকলেও 2টি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য 8টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 8 মাসের হিসাবটা যদি আমরা বলি, তাহলে আমাদের এখানে ভর্তি হয়েছে টোটাল অ্যাডমিটেড পেশেন্ট 17 জন। এর মধ্যে আল্লাহর হুকুমে সবাই ভালো হয়ে আমাদের এখান থেকে বিদায় নিয়েছে। সিলেট সিটি কর্পোরেশন বলছে সবগুলো ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব না হলেও তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জনবল ও আর্থিক সংকট। আর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিলেটে উল্লেখ করার মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও নাগরিক সুরক্ষায় নিয়মিত মশক নিধন জরুরি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মশক নিধনের জন্য। তো এই কার্যক্রমটা আমরা প্রত্যেক বছরই করি। গত বছরও প্রায় 13,000 হাউসহোল্ড আমরা গিয়েছি। এবার আমাদের টার্গেট আছে আমরা 15,000 হাউসহোল্ডে যাব এবং আমাদের এই কার্যক্রম 3 মাস ব্যাপী চলমান থাকবে। এই ডেঙ্গু বা চিকনগুনিয়া বা এই ধরনের মশকবাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা এবং এটাকে অব্যাহত রাখা। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুতে সিলেটে কেউ মারা যায়নি। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট 137 জন। গুলজার আহমেদ, এখন সিলেট। নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। শতাধিক নারী, পুরুষ আর শিশু চিকিৎসা নিচ্ছেন সদর হাসপাতালে, আর ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। আক্রান্তদের অভিযোগ, নাটোর পৌরসভার সাপ্লাইয়ের পানির কারণেই বাড়ছে ডায়রিয়ার আক্রমণ। এদিকে হঠাৎ করে ডায়রিয়ার রোগীর ভিড়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য বিভাগ থেকে এরই মধ্যে 2টো মেডিকেল টিম গঠনের পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে দেয়া হচ্ছে বিশুদ্ধ পানির ট্যাবলেট। বাবু হোসেনের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সৌরভ। নাটোর সদর হাসপাতালের অস্থায়ী ডায়রিয়া ওয়ার্ড। রোগীদের চাপে কোথাও নেই তিল ধারণের জায়গা। কেউ চিকিৎসা নিচ্ছেন বেডে, কেউ আবার মেঝেতে। ডায়রিয়া আক্রান্ত হয়ে একের পর এক রোগী ভর্তি হচ্ছে এই ওয়ার্ডে। লোক কমপ্লেইন করতেছে যে ঝাউতলা, পটুয়াপাড়া এরা সবাই একই ওয়াশার পানি ইউজ করতো। পেটের মধ্যে মুসার দিয়া হাত পা কেকড়ি বেকটি করে জড়াই লিয়ে চলে আসি চাপবা। হঠাৎ করে রাত 11টার দিক খালি পেটে খালি কিরম জানি হচ্ছিল, আর এই তো এই পায়খানা আর বমি। শহরের উত্তর পটুয়াপাড়া থেকে অস্থায়ী ডায়রিয়া ওয়ার্ডে এসেছেন মাহমুদা খাতুন ও তার 2 বছরের শিশুপুত্র আইয়ান। প্রথমে শিশু আইয়ান বমি ও জ্বর নিয়ে অসুস্থ হওয়ার পর হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত হন মাহমুদা খাতুনও। কিছু হয় নাই, বাচ্চার হলো অসুস্থ 12:30 থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর সব হওয়ার পরে মানে ওর বাথরুম পরিষ্কার করতে করতে আমারও এরকম শুরু হলো, সকাল থেকে পাতলা পায়খানা। রোগীদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি পান করে শহরের ঝাউতলা, উত্তর পটুয়াপাড়া, বঙ্গজল, উত্তর চৌকির পাড়সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। হঠাৎ করেই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ভয়ে অনেকেই পৌরসভার পানি ব্যবহার বন্ধ রেখেছেন। এই এলাকায় প্রত্যেক ফ্যামিলিতে 2-1 জন করে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। শতকরা 80% মানুষের ডায়রিয়া আক্রান্ত হচ্ছে।
এখন আমাদের মনের একটা ধারণা যে এটাই পানির জন্য এই সমস্যাটা হচ্ছে। সিভিল সার্জন জানান চিকিৎসা সেবা নিশ্চিতে মজুত রয়েছে প্রায় ১৫০০ আইভি স্যালাইন, সেই সাথে গঠন করা হয়েছে 2টি মেডিকেল টিম। এছাড়া পৌরসভার মাধ্যমে বিতরণ করা হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সরবরাহ আছে, ওষুধ মজুদ আছে এবং এটি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আমরা আইডিসি এবং সিডিসিকে জানিয়েছি, তারা স্যাম্পল নেওয়ার মাধ্যমে এটি রিপোর্টের ভিত্তিতে আমাদের জানাবেন কিভাবে এই বিষয়টি হলো। আর আমরা পৌরসভার সাথেও সমন্বয় রাখছি, তাদের মাধ্যমে আমরা আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছি। বুধবার দুপুরে ডায়রিয়া রোগীদের খোঁজ নিতে সদর হাসপাতালে আসেন জেলা প্রশাসক। জানান পৌরসভার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সেই সাথে একজন সহকারী কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের মনিটরিং টিম গঠনের কথাও জানান তিনি। যেটা অ্যালার্মিং বিষয়, পানি ফুটায় না তারা। যতজনের সাথে কথা বললাম পানি না ফুটিয়ে খেয়েছে। আমরা ইতিমধ্যেই পানি চেক করার জন্য বগুড়াতে পাঠিয়েছি। টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারবো দায়িত্বে অবহেলা আছে কিনা বা চেক ভালভের ইস্যুটা আমরা এখন তদন্ত করে আমরা দেখব। জনস্বাস্থ্য যাতে হুমকিতে না পড়ে সে লক্ষ্যে দ্রুত পানির লাইন পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন নাটোর। কুষ্টিয়ায় আবাসিক এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান। অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অলিগুলির বাসা বাড়িতে মজুত রাখা হচ্ছে সিলিন্ডার। নেই ফায়ার সার্ভিসের লাইসেন্স বা অগ্নি নির্বাপক ব্যবস্থাও। অন্যদিকে ব্যবসায়ীরাও জানেন না রক্ষণাবেক্ষণের সঠিক নিয়ম। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মেজবাউদ্দিন পলাশের তথ্য, ছবিতে প্রতিবেদন। গ্যাস সংযোগ না থাকায় কুষ্টিয়ায় এলপিজি গ্যাসের উপর নির্ভরতা শতভাগ। স্থানীয় বাসিন্দারা দৈনিক চাহিদা মেটাতে ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। শহরের আমলাপাড়া আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই আলিফ আকলাক স্টোরের গোডাউন। তোয়াক্কা করা হচ্ছে না নিয়ম নীতির। অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্থানীয়দের দুর্ঘটনার ঝুঁকিতে রেখে গ্যাস সিলিন্ডারের মজুত করা হয়েছে আবাসিক ভবনের সামনে। এখান থেকেই প্রতিদিন কয়েক হাজার সিলিন্ডার গ্যাস যায় জেলার বিভিন্ন প্রান্তে। এর আগেও তো আমরা এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছিল, এই বিষয়ে আমরা লিখিত দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। একটা গ্যাসের দোকান বিল্ডিং এর নিচে থাকা উচিত না। এটা আসলে যে গ্যাস মানে বাড়ির বিল্ডিং এর যে মালিক তারও সংস্কার করা উচিত, যে দোকান দেয় তারও সংস্কার করা উচিত। যদি কখনো একটা দুর্ঘটনা হয়ে যায় বলা যায় না কখন কি দুর্ঘটনা হয়ে যাবে। যদি বাস করে তাহলে তো এলাকার কিছু থাকবে না, এই হলো মেন সমস্যা। তাছাড়া যদি না হয় কিছু তাহলে তো কিছুই হবে না। আমরা চাই যেতে যাতে অন্য কোথাও ওটা স্থানান্তরিত হোক। এলপি গ্যাস ব্যবসায়ীদের সংগঠনের তথ্য মতে জেলায় প্রায় ৫,০০০-এর বেশি খুচরা বিক্রেতা রয়েছে, যার সবই অনুমোদনহীন। এমনকি সেলুন, পান, সিগারেট, চা কিংবা মুদির দোকানেও দেধারসে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। নির্ধারিত রিটেইলার না হওয়ায় এসব দোকানে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। অন্যদিকে কোম্পানিগুলোর অব্যবস্থাপনায় সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের। হাতের কাছে গ্যাস পাচ্ছি, নিয়ে নিচ্ছি, কিন্তু এটা যে কত বিপজ্জনক এটা আমরা ভাবছি না। মুদিখানার দোকানে, সবজির দোকানে, কম্পিউটারের দোকানে, যেখানে সেখানে গ্যাস পাওয়া যায়। বেশিরভাগ টাইমে অতিরিক্ত দাম দিয়ে কিনছি। আর তাছাড়া এটা আবাসিক এলাকায় বা যেখানে সেখানে যত্রতত্র দোকানগুলোতে রাখলে এটা কিন্তু অনেক রিস্কের একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সাধারণত বাস সিলিন্ডার সহজে করে না, অনেক টেম্পারেচার লাগে বাস করতে, আগুন ধরলে, এইটা আর কি। তাছাড়া কোম্পানিতে কোনো প্রেশার টেশার নাই, আমাদের যতটুকু লাগে আমরা নামাই বেশি। ব্যবসা তো আজকে থেকে করতেছি না, এটা তো অনেক দিন, প্রায় 10 বছর। এবং ওখানে সমস্ত কিছু রুলস, সরকারি রুলস, নিয়মকানুন মেনে আমরা ব্যবসা পরিচালনা করছি। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এদিকে ফায়ার সার্ভিস বলছে, অবৈধ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালানো হবে। যারা দেখভালের দায়িত্বে আছেন তাদের পুরোপুরি উদাসীনতাকে এরা কাজে লাগাচ্ছে এবং এই কাজে লাগিয়ে তারা এটা দিন দিন বেড়েই চলেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যখন মানুষের মনে করেন একটা দুর্ঘটনা ঘটবে তখন দেখা যাবে যে লোক দেখানো একটা অভিযান চলছে। সচেতনতার জন্য আমরা প্রতি সপ্তাহে আপনার যে মহড়া কার্যক্রম পরিচালনা করি এবং কিভাবে গ্যাস সিলিন্ডারে অগ্নি নির্বাপন করা হয় সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি এবং আমাদের গণসংযোগ কার্যক্রম আমরা পরিচালনা করি। ফায়ার সার্ভিসের তথ্য মতে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে কুষ্টিয়ায় অনুমোদিত কোনো লাইসেন্সধারী নেই। গত 1 বছরে এখন পর্যন্ত জেলায় গ্যাস সংক্রান্ত মোট 8টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এখন কুষ্টিয়া।
জামালপুরে সরবরাহ বাড়ায় বাজারে কমেছে শাকসবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এদিকে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। এ নিয়ে আরও জানাতে জামালপুরের ফৌজদারি মোড় বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা এবং মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। প্রথমে চলে যাব জামালপুরে জুয়েলের কাছে। জুয়েল, কোন কোন সবজির দাম কমেছে আর এমন দাম কতদিন থাকতে পারে জানাবেন? জামালপুরে টানা 2 সপ্তাহ যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে জামালপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল আছে, সেই চরাঞ্চলের প্রায় 40% সবজি নষ্ট হয়ে গিয়েছে। এতে করে কৃষকরা অনেক ক্ষয়ক্ষতি মুখে পড়েছে। আর বলা চলে গত 2 সপ্তাহ ধরে বৃষ্টি না থাকার কারণে জামালপুরের সব ধরনের সবজি কিন্তু এখন বাজারের সরবরাহ হবে, অর্থাৎ বলে কৃষকরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজকে আমি যে শহরের যে ফৌজদারি মোড় সবজি বাজার রয়েছে, এখানকার বাজারের ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে যে সকল কৃষক রয়েছে প্রান্তিক পর্যায়ে তারা সবজি নিচ্ছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে আজকে যে সবজিগুলো কমেছে, অর্থাৎ বলা চলে গত 2 সপ্তাহ আগে বেগুন যেখানে 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে, সেই বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। জাতলাও বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকা। মিষ্টি লাউ কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। অর্থাৎ লাউ ডাঁটা, মূলার শাক, যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে পর্যাপ্ত আসতে শুরু করেছে, অর্থাৎ এতে দাম অনেকটা কমা শুরু করেছে। অর্থাৎ পেঁপে যদি বলি তাহলে পেঁপে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি ধরে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 165 টাকা ধরে। অর্থাৎ আর বলা চলে আরেকটি বিষয় বলা চলে যে আলুর বাজার কিন্তু এখনো স্থিতিশীল রয়েছে। অর্থাৎ আলু বিক্রি হচ্ছে খুচরা বাজারে গিয়ে 22 থেকে 25 টাকা সর্বোচ্চ প্রকার বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে বাজারের সবজি আসতে শুরু করছে, কৃষকরা বলছে যদি বৃষ্টি না থাকে তাহলে এই সবজির বাজার আরো কমে আসবে, সরবরাহ বাজারে আরো একটি বেড়ে যাবে বলা চলে। সব মিলিয়ে বলা চলে যে বাজার দাম চেয়ে কমা দোষ, অর্থাৎ যত রোদ থাকবে, আবহাওয়া ভালো থাকবে, তত সবজির দাম নিচের দিকে নেমে আসবে। আরেকটি বিষয় বলা চলে, পেঁয়াজের বাজার বলি, পেঁয়াজের বাজার কিছুটা স্থিতিশীলের দিকে আসছে। অর্থাৎ বলা চলে আজকে এই পেঁয়াজের বাজার প্রকার ভেদে 60 থেকে 65 70 পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা কেজি ধরে। আদা বিক্রি হচ্ছে 120 থেকে 40 টাকা কেজি ধরে। এই যে যে মশলা জাতীয় পণ্য সেগুলোর একটা নিয়ন্ত্রণ আসতে শুরু করছে। অর্থাৎ বলা চলে যদি প্রশাসন, স্থানীয় প্রশাসন যদি মনিটরিং কার্যক্রম জোরদার করে, তাহলে এই সবজির বাজার, নিত্যপণ্যের বাজার কোনো একটা নিয়ন্ত্রণ দিকে আসতে পারে বলে এখানকার যে ভোক্তা এবং ক্রেতা রয়েছে তারা কিন্তু জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, অনেক সময় আমরা দেখেছি যে ব্যবসায়ীরা এখানকে সিন্ডিকেট করে একটি দাম বাড়ানোর চেষ্টা করে, সেটি যদি পর্যাপ্ত মনিটরিং করা হয় তাহলে এই দামটা কমে আসবে। আরেকটি বিষয় বলা চলে, আবহাওয়ার উপর নির্ভর করে জামালপুরের সবজির দরদাম মূলত। আরেকটি বিষয় বলা চলে, এখন জামালপুরে কিন্তু কাঁচামরিচের দামটা একটু বেশি তুলনামূলক, অর্থাৎ 145 থেকে 60 টাকা পর্যন্ত আছে, সেটি যদি আবার আরো কমে আসবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবজি বেচার সবশেষ দরদাম। এনি সবজি বাজারে আরো খবর জানতে এবার চলে যাব মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, শীতকালীন কোন কোন সবজি বাজারে আসতে শুরু করেছে আর সবজির দাম কেমন দেখছেন জানাবেন? প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, সবজি উৎপাদনের জন্য কিন্তু মেহেরপুর জেলা বিখ্যাত। মেহেরপুরে সারা বছর নানান ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। আমি যদি আজকের কথা বলি, এই গত কয়েকদিন থেকেই কিন্তু মেহেরপুর বাজারে আগাম জাতের যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আমি ঘুরে দেখলাম আজকে বাজারে সিম, ফুলকপি, বাঁধাকপি, মূলার শাক সহ বেশ কিছু শীতকালীন সবজি রয়েছে, তবে দাম কিন্তু অত্যন্ত চড়া। আজ প্রতি কেজি সিম খুচরা বিক্রি হচ্ছে কিন্তু 200 টাকা করে। এছাড়াও মূলার শাক বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে। টমেটো বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা করে। পালং শাক বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। সব ধরনের 60 টাকা এরকম সব ধরনের আগাম যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু বাজারে সরবরাহ এসেছে, তবে দাম কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। এছাড়াও যদি আমি বলি, শীতকালীন সবজির পাশাপাশি অন্যান্য সবজি সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কিন্তু এখনো পর্যন্ত চড়া। আমি আজকের বাজারের কথা যদি বলি, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা করে। এছাড়া করলা, ঝিঙা বিক্রি হচ্ছে 50 টাকা, কলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে
70 থেকে 80 টাকা এরকম। তবে কিছুটা নিম্নমুখী কিন্তু আলুর দাম। আলু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি। কলা 50 থেকে 60 টাকা। এছাড়াও কচু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। তবে পেঁয়াজের দাম গত 2 থেকে 3 সপ্তাহ ধরেই 80 টাকা করে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাজারে সরবরাহ কিছু। এছাড়াও গেল কয়েকদিন ধরেই যে বৃষ্টিপাত ছিল, বৃষ্টির ফলে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার ফলে দাম কিছুটা চড়া। তবে কয়েকজন ক্রেতার সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাজার মূল্য সমস্ত নিত্য পণ্য রয়েছে, তার দাম যদি নাগালের বাইরে না রাখা যায় তবে সাধারণ মানুষের জন্য সেটা বিপদের বড় কারণ হবে। এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। জামালপুর এবং মেহেরপুরের সবজি বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। একটা পানির পাম্পের দাম কেমন হতে পারে? 4 থেকে 5 লাখ। আর এই 4 থেকে 5 লাখ টাকার একটা পানির পাম্পের অভাবে প্রায় 2 দশক ধরে বন্ধ রয়েছে নেত্রকোনার সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার। অথচ এই সময় সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তাদের বেতনের পিছনেও খরচ হয়েছে প্রায় 3 কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার হাজারো মাছ চাষি। জেলা মৎস্য কর্মকর্তা বলছে দ্রুতই খামারের পানির ব্যবস্থা সচল করা হবে। রিফাত আহমেদ রাসেল জানাচ্ছেন বাকিটা। নেত্রকোনার দুর্গাপুরের মাছ চাষি এনায়েত ইসলাম প্রতিনিয়তই ময়মনসিংহ থেকে কিনে আনেন বিভিন্ন মাছের পোনা। কারণ নিজ উপজেলা দুর্গাপুরের সরকারি মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রটি বন্ধ প্রায় 2 দশক ধরে। ফলে বাড়তি খরচ করেই ময়মনসিংহ থেকে মাছের পোনা কিনে আনতে হয় তাকে। আমাদের এই মৎস্য খামারের বন্ধের কারণে আমরা মাছ পাচ্ছি না সঠিকভাবে। বেসরকারি পোনা তো বুঝতেই পারছেন, আর সরকারি পোনা তো অনেক ভালো। আমি পোনা আনতে আনতে প্রায় 2 কেজি মারা গেছে, আজকে আনছি। শুধু এনায়েত নন, দুর্গাপুর উপজেলার প্রায় 4000 মাছ চাষির অবস্থা একই রকম, যাদের প্রত্যেককে মাছের পোনা আনতে হয় অন্য জেলা থেকে। সরকারিভাবে কেজি প্রতি মাছের পোনা 250 টাকায় কিনতে পারলেও বেসরকারিভাবে কিনতে হচ্ছে 350 থেকে 500 টাকায়। সেই সঙ্গে পরিবহন খরচ আর মাছের পোনা মারা যাওয়ার ঝুঁকি সব মিলিয়ে লোকসানে মাছ চাষিরা। বেসরকারি খামারতে মাছ কিনতে হয়, এটার টাকা লাগে অনেক বেশি। আবার আনতে আনতে আমরা এইসব মাছ রিক্সের উপরে আনন্দ লাগে, মরে যায়। 300 টাকা কেজি লাগবো, আমরা ফোন আনি করতে আমরা বেসরকারি ফোনে আমরা পুকুর চাষ করতেছি। জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় 80-র দশকে চালু হয় মাছের পোনা উৎপাদন খামার। প্রথম দিকে ভালোভাবে চললেও 2000 সাল থেকে নেই উৎপাদন। প্রথম দিকে পানি না পাওয়া ও পরবর্তীতে পাম্প নষ্ট দেখিয়ে কার্যক্রম বন্ধ করে খামার কর্তৃপক্ষ, যার বাজার দর মাত্র 4 থেকে 5 লাখ টাকা। অথচ খামারের ঠিক পাশেই একই গভীরতায় বসানো পাম্প দিয়ে এখনো সেচ চালিয়ে যাচ্ছে অন্যরা। 2000 সালের দিকে আমাদের ডিপ টিউবওয়েলটি, যেটা আমাদের হ্যাচারিতে আমরা রেনু তৈরি করতাম, সেই ডিপ টিউবওয়েলটা মানে কি আউট অফ অর্ডার, অর্থাৎ মানে এটা কার্যকারিতা বন্ধ হয়ে যায়। সেই সময় থেকেই আমাদের এই হ্যাচারি অঙ্গটি বা হ্যাচারি কম্পোনেন্টটি বন্ধ থাকে। খুবই আশাবাদী যে অচিরেই এই পানির সমস্যাটা সমাধান হবে। পুকুরগুলোর পানি ধারণ ক্ষমতা একবারই কম, যেটা হলো প্রতি বছর সংস্কারটা একটা ব্যয়বহুল ব্যাপার। সরকারের রাজস্ব খাত থেকে যেহেতু এই ব্যয়টা বহন করা হয়, এই জন্য সবসময় বাজেটটা পাওয়া যায় না। যে অভিযোগগুলো এসছে এগুলো আমি খতিয়ে দেখছি। যদি কর্মকর্তাদের অবহেলার প্রমাণ বা অন্য কিছু পাওয়া যায় তাহলে আমরা তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ সময় ধরে বন্ধ পড়ে থাকায় খামারটি পরিণত হয়েছে মশা আর কেঁচো তৈরির আস্তানায়। নষ্ট হয়ে পড়ে আছে যন্ত্রপাতি। তারপরেও খামার ব্যবস্থাপক সহ 4 জন কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ গত 25 বছরে সরকারকে দিতে হয়েছে প্রায় 3 কোটি টাকা। দূর দূরাইতে এখন আনতে হয় গিয়া, হ্যাঁ আমরা পাই না এই জায়গায় এখন আয়া চাষাবাদ নাই, যে ভাঙিয়ে রুগিয়ে পড়তেছে সব। একটা সরকারি ভাবে শুনছিলাম পুকুর আছে, এটাতে আমরা মাছ চাষ করে না আনতেও পারি না। আমরা দূর করে যদি ফোন পাইতাম কেতন যেত না 30 সাল যেত না, 30 সাল যেতে যাইতে ফোন আনতে আমরা অনেক খরচ হয়। এত কিছুর পরেও 2024-25 অর্থ বছরে খামারটির আয় দেখানো হয়েছে 2,52,000 টাকা। কখনো সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পোনা সরবরাহ করে, আবার কখনো
চাষিদের পরিবর্তে বাজারে বিক্রি করে টার্গেট পূরণ করছে খামারের কর্মকর্তারা। এটা একটা সার্ভিস সেক্টর। এখানে আমরা কি করি, মানুষের কারিগরি জ্ঞান আমরা প্রদান করি, প্রশিক্ষণ দেই, পরামর্শ দেই, এরপর বিভিন্নভাবে আমরা পুনা দিয়া এলাকায় সহায়তা করি। এটাই আমাদের সেবা। এখানে যে সরকার লাভ করবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। কিন্তু আপনি যদি আমাদের বেতন ভাতা বা অন্যান্য কিছু হিসাব করেন, সেই হিসাবে তো এটা লাভজনক না। নেত্রকোনার দুর্গাপুরের সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে পাম্প বসানো নিয়ে চিঠি চালাচালি হয়েছে বহুবার, কিন্তু কখনো চালু হয়নি খামার, যাতে ক্ষতির মুখে পড়েছেন শুধু সাধারণ মাছ চাষিরাই। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। মার্কিন শুল্কের প্রভাবে বছর শেষে কানাডায় 1.5 লাখের মতো কর্মজীবী চাকরি হারাবেন বলে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কাজ হারিয়েছেন 50,000-এর বেশি মানুষ। ঊর্ধ্বমুখী হচ্ছে বেকারত্বের হারও। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেও সংকুচিত হচ্ছে চাকরির বাজার। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে বিস্তারিত। মার্কিন শুল্কের কারণে কানাডার চাকরির বাজারে এখন মন্দার হাওয়া। নতুন করে কর্মসংস্থান সৃষ্টি তো হচ্ছেই না, বরং বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে ছাঁটাই। এতে বেকারত্বের হার গিয়ে ঠেকেছে 7%। আরও শঙ্কার তথ্য হলো 25 বছরের নিচে তরুণদের বেকারত্বের হার প্রায় 15%। এমন পরিস্থিতির মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি এসেছে, তাই আগামী দিনগুলো নিয়ে কিছুটা আশাবাদী তিনি। Canada currently has the best trade deal with the United States. And while it's different from what we had before, it is still better than that of any other country. এই পরিস্থিতির উন্নতি না হলে বছর শেষে 1,60,000 কর্মজীবীর চাকরিচ্যুত হওয়ার শঙ্কা করছে বিভিন্ন অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান। ইতোমধ্যে 50,000-এর মতো মানুষ বেকার হয়েছেন। গেল কয়েক মাসে এই হার সব থেকে বেশি। এটা হবে, এটা নিয়ে মানে আমাদেরকে রেডি থাকতে হবে, যাতে করে আমরা এমন কোন একটা ক্যারিয়ারের দিকে যাই যে ক্যারিয়ারটা আমাকে আমার জবটা যাতে সিকিউর থাকে এবং আপগ্রেড করতে হবে, স্কিল বাড়াতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কারণেও চাকরির বাজার সংকুচিত হচ্ছে। আগামী দিনগুলোতে এর প্রভাবেও চাকরি প্রত্যাশীদের ভুগতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগে মেবি একটা কাজ করতে 5 জন লাগতো, এখন কিন্তু একটা কাজ করতে 2 জন লাগবে, রাইট? এআই এর ফলে কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। তো খুব স্বাভাবিকভাবেও এখনই না হলেও সামনের 1 বছর 2 বছর 3 বছরে কিন্তু অনেকজন চাকরি হারাবেন। অর্থনৈতিক মন্দা সামলাতে বর্তমানে মার্কিন মুলুক থেকে আমদানি করা পণ্যের ওপর থেকে অনেক প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করছে অটোয়া। পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা ডিজিটাল পরিষেবার উপর প্রস্তাবিত কর থেকে সরে এসেছে কানাডা। ট্রাম্পের শুল্ক নীতিতে মার্ক কার্নি প্রশাসন সুর নরম করে এগিয়ে যাচ্ছে বলে ইতিমধ্যে অভিযোগও তুলেছে বিরোধী দল। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি কেবল রেল দুর্ঘটনায় কয়েকজন বিদেশি নাগরিক সহ মারা গেছেন অন্তত 15 জন। আহত হয়েছেন এক শিশু সহ আরও 18 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এছাড়া পর্তুগালে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আর লিসবন শহরে 3 দিনের শোক পালনের কথা জানিয়েছে শহরের মেয়র কার্লোস ময়দা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে একটি ফানিকুলার বা কেবল রেল দ্রুতগতিতে নিচে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা খায়। মুহূর্তেই সেটি ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কেবল রেলটি রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করত। এটি প্রায় 140 বছর ধরে চালু রয়েছে। দুর্ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে সব ফানিকুলার সেবা। নেদারল্যান্ডস খুব একটা শক্ত প্রতিপক্ষ নয়, তবে টানা 3টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আর এরপরে দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শেষ। এবার বাংলাদেশের চোখ এশিয়া কাপের দিকে। বর্তমানে যে স্কোয়াড সেটাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এক সময়কার এই উইকেট রক্ষক ব্যাটারের বিশ্বাস, এশিয়া কাপে বাংলাদেশ দল যেতে পারে শিরোপার খুব কাছাকাছি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আহমেদ।
শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা সিরিজ জয়। 1 মাসের জন্য পাওয়ার হিটিং কোচের আগমনে ব্যাটিংয়ে উন্নতির গ্রাফ। টি-20 ফরম্যাটে এক প্রকার সুসময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের আগে নিজেদের আত্মবিশ্বাসের পালে নিশ্চিতভাবেই বাড়তি হাওয়া যোগাবে সাম্প্রতিক এই পারফরমেন্স। বিগত 3 সিরিজে বেশ কিছুটা পরীক্ষা নিরীক্ষা শেষে অনেকটাই সাবলীল বাংলাদেশ দল। পরিসংখ্যান বলছে দেশের টি-20 ইতিহাসের অন্যতম সেরা দলটাকেই এবারের এশিয়া কাপের আগে পাচ্ছেন কোচ ফিল সিমন্স। দলে একাধিক হার্ড হিটার এবং ফিনিশার। পেস বিভাগে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের আছে বৈশ্বিক ক্রিকেটে একাধিক রেকর্ড। তবে পরিসংখ্যানের এসব সমীকরণে যেতে নারাজ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে তারুণ্য নির্ভর এই দলের পক্ষেই সম্ভব এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত যাওয়া। অনেকেই বলছেন যে ফাইনালে যেতে পারবে কিনা। আমি মনে করি যে টি-20 ফরম্যাট, এই ফরম্যাটে যে কোনো দল ফাইনাল খেলতে পারে, এমনকি আফগানিস্তানও ফাইনাল খেলতে পারে। ইন এভার নো, বিকজ ওই দিন স্পেসিফিক ওই দিনটাতে আপনি ভালো খেলছেন কিনা সেটার উপরে বেস করে। আমি মনে করি যে সহজ না জব, কিন্তু আবার অসম্ভবও কিছু না। অবশ্য জাতীয় দলের সাবেক ক্রিকেটারের চোখে এশিয়া কাপের ভালো ফলাফলই মুখ্য নয়। দল হিসেবে বাংলাদেশের বৈশ্বিক ক্রিকেটে অবস্থান তৈরি করে নেওয়াটাকেই সিমন্স শিষ্যদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন খালেদ মাসুদ। ইন্ডিয়ার মতো দল হতে পারেন নাই, অস্ট্রেলিয়ার মতো দল হতে পারেন নাই, ইংল্যান্ডের মতো হতে পারেন নাই। শুধুমাত্র আমরা প্রমোশন দিয়ে আমরা হয়তো অস্ট্রেলিয়ায় আছি, ইংল্যান্ডে আছি বা হয়তো নিউজিল্যান্ডে আছি। এই প্রমোশন দিয়ে কতক্ষণ চলবেন আপনি? সাবেক অধিনায়ক অবশ্য এশিয়া কাপ এবং বর্তমান দলের বাইরে গিয়েও ভবিষ্যৎ নিয়ে ভাবনায় আগ্রহী। জাতীয় দলে খেলোয়াড় তৈরির প্রক্রিয়া আরও বেশি পোক্ত করার দিকে নজর দেওয়ার আহ্বান তার। খেলোয়াড়ের সংখ্যা অনেক কমে গেছে, কোয়ালিটি খেলোয়াড়ের সংখ্যা কমে গেছে। প্লেয়ার হয়তো আছে, দেখবেন যে লিগ খেলছে অনেক, কিন্তু মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক যারা বেরিয়েছে তাদের পরের জেনারেশনটা আমার কাছে মনে হয় তাদেরকে বিট করে বেরিয়ে আসার মতো হয় নাই। পাইলটের বিশ্বাস নতুনদের নিয়ে গড়া এই দলের দরকার আরও বেশি একাগ্রতা। বর্তমান ফর্মকে পুঁজি করে সামনের দিনগুলোতে বড় দল হবে বাংলাদেশ, এমন বিশ্বাসও আছে সাবেক অধিনায়কের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। হার দিয়ে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে প্রথমবার একই সঙ্গে মাঠে দেখা যায় দুই প্রবাসী ফুটবলার কিউবা মিচেল এবং জায়ান আহমেদ। তবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেননি কেউই। 15 মিনিটের মাথায় নিগক মিকে গোল করলে ধাক্কা খায় বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে ভিয়েতনামের 2 প্রচেষ্টা ফিরে আসে বার পোস্ট থেকে। মাঠে একাধিক পরিবর্তন এনেও সুবিধা করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা, বরং 83 মিনিটে লে ভিক্টর গোল করলে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আগামী 6 তারিখ বাংলাদেশের পরের ম্যাচ ইয়েমেনের বিপক্ষে। আর এর মধ্য দিয়ে শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আর একবার। ভোটের রাজনীতিতে আলোচনা, ইসলামপন্থীদের এক ব্যালটের ভাবনা, ব্যর্থ হতে চায় না জামায়াত, সমমনাদের সঙ্গে আলোচনায় এনসিপি। সমমনা যারা আছি তারা সবাই মিলে আমরা একটা ইলেকশন সুষ্ঠু করার জন্য আগে ঐক্যবদ্ধ হব। মধ্যপন্থী দলের নেতৃত্বে সেখানে ধর্মীয় দলগুলো থাকলো, অন্যান্য দলও থাকলো, সেটাও একটা বিবেচনায় রাখা যেতে পারে। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধানের দাবিতে যদি অন্যান্য দলগুলো আমাদের সাথে একমত হয়, জোটে রূপান্তর হইতে পারে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনে দুর্বৃত্তদের হামলা, পরিচালক সহ আহত অনেকে, জড়িত থাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল আজীবন বহিষ্কার। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কমেছে আমদানি রপ্তানি, অর্ধেকে নেমেছে পণ্যবাহী ট্রাক চলাচল। ভারতীয় নিষেধাজ্ঞা আবহাওয়াকে দুষছে কর্তৃপক্ষ। মন্দার কবলে কানাডার চাকরির বাজার, মার্কিন শুল্কের প্রভাবে কাজ হারিয়েছেন 50,000-এর বেশি, আরো 1.5 লাখ কর্মহীন হয়ে পড়ার শঙ্কা। এশিয়া কাপে বর্তমান স্কোয়াড নিয়ে ভালো সম্ভাবনা দেখছেন পাইলট, দক্ষ ক্রিকেটার তৈরির তাগিদ। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv।
এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।